বাবর, লুৎফুজ্জামান বাবর। আপনাকে যদি প্রশ্ন করা হয় লুৎফুজ্জামান বাবরের ভাগ্য নিয়ে কিছু কথা বলুন, আপনি বলবেন লুৎফুজ্জামান বাবর এক আধ্যাত্মিক ভাগ্যের অধিকারী, যিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। আবার আরেকজন কি বলবে, এত দুর্ভাগা মানুষ আর দেখিনি, অপরাধ না করেও 17 বৎসর যাবৎ জেলে ছিল। আচ্ছা, তাকে কি আসলে আপনি সৌভাগ্যবান ভাববেন নাকি দুর্ভাগা ভাববেন? যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে চমক জাগানো ঘটনাটি ঘটে গেছে গতকাল, অর্থাৎ 16ই সেপ্টেম্বর। আপনি সবসময়ের জন্য না বলেন, অন্তত এই সেপ্টেম্বর মাসের সবচাইতে চমক জাগানো ঘটনা হলো লুৎফুজ্জামান বাবরের ফিরে আসা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করা, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ার ছেড়ে উঠে এসে স্যার বলে সম্বোধন করে তাকে বুকে জড়িয়ে ধরা। এই ব্যাপারটি সিগনিফিক্যান্ট, ভাবার মতো। কি ঘটেছে ভেতরে, বাইরে কি ঘটছে, আসল রহস্য আমরা উদ্ঘাটন করব। আপনাকেই যদি প্রশ্ন করা হয় কেন লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এটা করা হলো, এটার পেছনের রহস্যটা কি? পেছনের রহস্যটা একদম সহজ। সেটা হলো, আগে ক্লুটা ভেঙে দেয়, দ্বিতীয় একটা পর্বের আলোচনা আছে কিন্তু সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, তাদেরকে নিয়ে কিঞ্চিত একটা আলোচনা আছে। এই কারণে এই ক্লুটা আগেই ভেঙে দিলাম, ধরে রাখা তো ভালো না। এটা হলো তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন, মানে অল্টারনেটিভ চেয়ারপারসন তারেক রহমান, ওই যে মানে চেরি ক্লার্ক কে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে, বা ওই যে ফিলিস্তিনের যে ইহুদির জন্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি মারাত্মক ইমেজ সংকটে পড়েছেন। ইংরেজিতে স্ট্যাটাস দিয়েও তার শেষ রক্ষা হয়নি, এবং মানুষ তারেক রহমানকে ফিলিস্তিন বিরোধী বা ইসরায়েল পন্থী হিসাবে শুরু করে দিয়েছে। এই ক্লার্কের সাথে তার ছবি, আমির খসরুর সাথে উঠা বসা, সব কিছু তথ্য প্রমাণ যখন সামনে নিয়ে আসছে, তখন তারেক রহমানকে ফিলিস্তিন বিরোধী, ইসরায়েল পন্থী, অথবা আপনার তার নির্বাচনে জেতার জন্য তার লবিং, এসব জিনিসকে, লোভ, ক্ষমতার লোভ, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে। যদি আমি তারেক রহমানকে এখনও সেভাবে ভাবতে চাই না, তবে হ্যাঁ, তারেক রহমানের মতো সেই আগের মতো ভালোবাসা আমার নেই, তবে এখনই আমি তাকে ওই বক্সে ফেলে দিতে চাচ্ছি না। তো এটা নিয়ে কিন্তু এটাকে ঢাকার জন্য তারেক রহমানের এটা তো তারেক রহমান দেন না, তারেক রহমানের হয়ে যিনি ফেসবুক চালান তিনি দেন, এবং তিনি তার পক্ষ থেকে এত বেশি স্ট্যাটাস দেওয়া হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, এখন ওই জিনিসটাকে রিকভার করার জন্য পাচ্ছিলেন না, কোনোভাবে মানুষ মানছে না, বোঝা যাচ্ছে তার, সে নিজে নিজে আত্মতুষ্টিতে ভুগতে পারছে না, অর্থাৎ সন্তুষ্ট হতে পারছে না নিজেই। এবার কি করলো, লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে একটা চমক জাগালো। এটা একটা আওয়ামী ভার্সন। একটি ঘটনা যখন খুব সমালোচিত হয়, ঘৃণা করতে শুরু করে মানুষ, তখন আরেকটি ঘটনা ঘটিয়ে যাওয়া, এই মুহূর্তটাকে লুৎফুজ্জামান বাবরকে ব্যবহার করেছে ঘটনা ডাইভার্সেশনের জন্য। এটাই হলো মূল রহস্য। এখন বাবরকে নিয়ে আলোচনা হবে। আরেকটি জিনিস করেছে, বাবরকে দিয়ে একটি ঘোষণা দিয়েছে বা একটি কথা বলিয়েছে, সেটি হলো আপনার এই যে যখন নাকি আপনার বলছে যে এসালমের অর্থায়নে দেশে অস্ত্র এবং অর্থ পাঠানো হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, লুৎফুজ্জামান বাবরের অভিযোগ কিন্তু। তাহলে এই অভিযোগটা কার বিরুদ্ধে গেল? যদি এসালমের অর্থ এবং অস্ত্র দেশে ঢোকে, সেটা ভারতের প্ররোচনায়। এসালম ভারতের লোক, সীমান্ত ভারতের, অস্ত্র এখানে অন্য কেউ তৃতীয় পক্ষ ভাসানোর কোনো চান্স নেই। আরেকটা কথাও বলে রাখি, লুৎফুজ্জামান বাবরকে সবাই ভারত বিরোধী ভাবছে কে বা কেন ভাবছেন আপনারা কি জানেন কেন আপনারা সবাই বলেন যে লুৎফুজ্জামান বাবর ভারত বিরোধী, দেশপ্রেমিক? এটার কারণটা কি? 5টা কারণ দেখাতে পারবেন যে লুৎফুজ্জামান বাবর ভারত বিরোধী? এবং এই জিনিসটি এখনই বলবো না, গরম পানিতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, এখানে এক বিশাল রহস্য আছে।
যারা প্রচার করছে লুৎফুজ্জামান বাবর ভারত বিরোধী, আমরা আসলে তারা কমই জানে। যাই হোক, তিনি আপাতত দেশের একজন স্পর্শকাতর হিরো, কাল্ট ভাঙ্গার আগ পর্যন্ত। যারা পারেন তারা 5টি কারণ বলবেন লুৎফুজ্জামান বাবর যে ভারত বিরোধী। যাই হোক, এবার আসি পরের কথায়। লুৎফুজ্জামান বাবরের চমকের কারণ এটাই, তারেক রহমানের ওই যে ক্লার্কের পক্ষে বা ফিলিস্তিনের বিপক্ষে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এটাকে চূড়ান্ত একটা যৌবনিকা টানার জন্য। ইতিমধ্যে নির্বাচন নিয়ে আপনার খুব তোড়জোড় হচ্ছে। কেমন? জামায়াত পরিস্থিতি ঘুরে গেছে। জাকসুতে জেতার পর জামায়াতের পক্ষে ন্যাশনাল ব্যালেন্স ঘুরে গেছে। সাধারণত খুব বেশি উগ্র না হলে ব্যবসায়ীরা কিন্তু ওপেন কারোর সাথে দেখা করে না। তার উপরে জামাত, আওয়ামী লীগের সাথেই তো দেখা করে না কিছু কিছু ব্যবসায়ী। সেই ব্যবসায়ীদের একটি বিশাল গ্রুপ জামায়াতের অফিসে এসে, বসুন্ধরা অফিসে, জামায়াতের একটা অফিস আছে বসুন্ধরা অফিসে এসে জামায়াতের আমির শেষে সাক্ষাৎ করছেন। অর্থাৎ জাকসুর ইলেকশন কোথায় প্রভাব ফেলেছে, আর এরা বলে নির্বাচনে নাকি প্রভাব ফেলবে না। হ্যাঁ, এখন বিএনপি নিজেই চাইছে নির্বাচনে একটু দেরিতে হোক। প্রস্তুতি নাই তো, প্রার্থী বাছাই, সিলেকশন, এলাকার লোকদের সাথে কথা বলা, প্রত্যেকটা আসনে 300 আসনে যদি এই নির্বাচনের টিম কথা বলে, ডেলি কয়জনের সাথে কথা বলবে? যদি ভালোভাবে কথা বলবে 10 জনের বেশি মানুষের সাথে দেখা করা সম্ভব না, নট এট অল। আর তাইলে ওটা সাক্ষাৎ হবে না। এখন তাদের প্রস্তুতি নেই। তাহলে ডেলি যদি 10 জন হয় 30 দিন লাগবে তাদের সাক্ষাৎ করতে, বুঝছেন? 30 দিন লাগবে কখন? মনোনয়ন দেওয়ার পরে, টাকা পয়সা নেওয়ার পরে। এক আসনে 20 জনের কাছে মনোনয়নপত্র পেল 5 লাখ টাকা করে, ধর 1 কোটি টাকা করে। এই 1 কোটি লোকের সাথে 5-10 জনের সাথে দেখা করতে হবে, তারপরে না একজন সিলেক্ট করবে, তাই না? তাহলে বহুদিন লাগবে কিন্তু বিএনপি যদি সঠিকভাবে এটি করতে চায়। অর্থাৎ বিএনপির আসলে যত কথাই বলুক নির্বাচনের প্রস্তুতি নাই। এখন এই যে এস আলমের বিরুদ্ধে অভিযোগ আনছে, এখন এইটা কিন্তু ভারত বুঝে ফেলছে। এদিক দিয়ে আওয়ামী লীগ মিছিল করতেছে 2-1 জায়গায়, ভারত টেনশনে পড়ে গেছে। কি সম্পর্ক কি আসলে বিএনপির সাথে রাখবে নাকি আওয়ামী লীগের সাথে রাখবে? কিন্তু ভারতের আসলে প্রিয় হইল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এখন ওটা আর পারছে না, এই কারণে বিএনপির সাথে করছে। বিএনপিকে যদি না পারত তাহলে তারা জাতীয় পার্টিকে না পারলে তারা মামুনুল হক উদাহরণ দিলাম, তারা একটা না একটার উপর নির্ভর করবেই। এদেশে তারা শূন্য থাকবে না, আর নাহলে হেফাজতকে ধরবে, কোটি হাজার কোটি টাকা ঢালবে, একটা না একটা তাদের লাইন ঠিক করবেই। এখন দেখেন বিএনপি যে একটু পিছু হটেছে, এটা ভারত বুঝে ফেলছে। আবার ভারত যে দোটানায় আছে, আওয়ামী লীগকেও আনতে চায়, আবার বিএনপিকেও চায়, এটাও বিএনপি বুঝে ফেলছে। বুঝতে পারছেন? এই কারণে গতকাল 16ই সেপ্টেম্বর প্রথম আলো একটি আপনার সম্পাদকীয় ছেপেছে যে দ্রুত নির্বাচন না হলে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এ কথা বলার 5 ঘন্টা, মানে পত্রিকা বাইরে আর কয়েক ঘন্টা পর দেবপ্রিয় ভট্টাচার্য বলছে যে যদি নির্বাচন না হয় জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। আবার আলী রিয়াজও একই কথা বলছে, নির্বাচন না হলে, সবগুলো ভারতপন্থী, কিন্তু নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। রেহমান সোবান একই কথা বলছে, নির্বাচন না হলে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। বিএনপির বলছে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। অর্থাৎ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে যারা বলছে তারা বুঝাইছে কাকে? আমেরিকাকে। আর যে বলছে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে তারা শত্রু বলছে ভারতকে। অর্থাৎ ভারতের সাথে সম্ভবত বিএনপির একটু সামান্য দূরত্ব হয়েছে। তাহলে বাবরের রহস্যটা কোথায় অনুমান করুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।